আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগুচ্ছে ইসরায়েলের স্থলবাহিনী। তাদের উদ্দেশ্য কি? তারা কি সিরিয়া দখল করে নিতে চায়? ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের পথে তারা ফুরাত নদী পর্যন্ত যে দখল করে নিতে চেয়েছিল, সেই মিশনের দিকেই কি তারা এগুচ্ছে? তুরস্কের সমর্থন পেয়ে সিরিয়ার বিদ্রোহীরা পুরো সিরিয়া দখল করে নিয়েছে, বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। একই সঙ্গে ইরান এবং রাশিয়া সিরিয়ার ভূখণ্ড ছেড়ে চলে গিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে সিরিয়ার যে বাশার আল আসাদের সেনাবাহিনী ছিল, তারাও কিন্তু তাদের নিয়মিত কার্যক্রম ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। এরপরে অরক্ষিত সীমান্ত দিয়ে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে এবং তারা পর্যায়ক্রমে এখন দামেস্কের দিকে এগুচ্ছে। তাহলে পরিস্থিতি এবং পরিণতি কোন দিকে এগুচ্ছে, সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব 6 থেকে 8 মিনিটের মধ্যে। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি আপনারা এর মধ্যে জানেন, HTS হায়াত তাহরির আল শাম একটি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী, যারা অতীতে আল কায়দা সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং পরবর্তীতে তারা নাম পরিবর্তন করে নুসরা ফ্রন্ট নাম ধারণ করে। একসময় তাদের IS জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিল, পরবর্তীতে তারা পর্যায়ক্রমে সর্বশেষ তারা হায়াত তাহরির আল শাম নাম গঠন করে এবং সিরিয়ায় আলেপ্পোয় যখন চরম যুদ্ধ হয়েছিল, সেই কথা আপনাদের মনে আছে। আলেপ্পোর শহর নগর বন্দর ঝাঁঝরা হয়ে গিয়েছিল, গুলিতে গুলিতে সেই আলেপ্পো ছেড়ে পালিয়ে গিয়েছিল এইসব বিদ্রোহী গোষ্ঠী। তারা অধিকাংশ সময় সিরিয়া তুরস্কের সীমান্ত জুড়ে, বিশেষ করে ইদলিব সহ অন্যান্য অঞ্চলে আশ্রয় নিয়েছিল। অবশেষে তারা হঠাৎ, যেদিন আমরা দেখলাম ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হলো, এর পরদিনেই আচমকা তারা আলেপ্পো দখল করে নিল এবং এত দ্রুত গতিতে তারা আলেপ্পো দখলের পরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বাহিনীকে তারা পদচ্যুত করে, ক্ষমতাচ্যুত করে এত দ্রুত সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগুচ্ছিল। তারা খুব দ্রুত হোম শহর দখল করে নেয়। এরপরেই আমরা দেখলাম গত রোববার ভোর রাতের দিকে তারা দামেস্কে প্রবেশ করে এবং দামেস্ক থেকে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি দামেস্ক ছেড়ে সপরিবারে চলে যান মস্কোয়। সুপ্রিয় দর্শক, এর মধ্যেই খুব ড্রামাটিক চেঞ্জ হচ্ছে। ওই দিনই চিন্তা করা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মূলত গোলান মালভূমি এবং সিরিয়ার মধ্যে যে বাফার জোন রয়েছে, সেই বাফার জোন অতিক্রম করে ইসরায়েলের সেনাবাহিনীকে যেতে বলেন এবং ইসরায়েলের সেনাবাহিনী যেটি করে, যে বাফার জোন অতিক্রম করে তারা এর মধ্যে সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে রোববারেই। সুপ্রিয় দর্শক, এই বাফার জোনটি হচ্ছে, আপনাদের হয়তো অনেকের জানা আছে যে গোলান মালভূমি পুরোটাই ছিল হচ্ছে সিরিয়ার এবং যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে, তখন এটি দখল করে নেয়। বিশেষ করে 1967 সালের যুদ্ধে গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে নেয় ইসরায়েল এবং এ নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। আপনারা পরিপূর্ণভাবে চ্যানেলে ঢুকলে এর ফিচার ভিডিওতে দেখবেন যে গোলান মালভূমি নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে। সুপ্রিয় দর্শক, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আরেকটি কথা বলে নেই যে সিরিয়ার বাশার আল আসাদ ইসরায়েল কর্তৃক আক্রান্ত হলেও কেন সে ইসরায়েলে আক্রমণ করে না, এই ধরনের একটি ভিডিও আছে আমার এই আমিনুল ইসলাম শান্ত চ্যানেলে। সেখানে বা ভিডিওটি টাইটেল হচ্ছে এরকম যে ইসরায়েল কেন বারবার সিরিয়ায় হামলা করে। আরও বেশ কমাস আগে ভিডিওটি দিয়েছিলাম, সেখানেও আপনারা জানতে পারবেন যে ইসরায়েলের মনোবাসনা কী এবং বাশার আল আসাদ সরকারের সঙ্গে ইসরায়েলের আসলে বৈরিতা কী ছিল। গোলান মালভূমি সিরিয়ার নিকট থেকে ইসরায়েল কেড়ে নিয়েছে, গোলানের বাকি অংশ সিরিয়ার দখলে ছিল এবং ইসরায়েলের সঙ্গে এই গোলান সীমান্তে সিরিয়ার সেনাবাহিনী নিয়মিতই তাহারা পাহারা দিয়ে আসছিল। সর্বশেষ যেদিন বাশার আল আসাদ সরকারের পতন হয়, তাৎক্ষণিক তারা এই সীমান্ত ছেড়ে চলে যায় এবং এই সুযোগ নিয়ে তারা কাঁটাতারের বেড়া অতিক্রম করে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে। আপনারা অনেকেই জানেন যে দুটি দেশের মধ্যে একটি, যেখানে কোনো দেশেরই সেনাবাহিনী যেতে পারবে না, এরকম একটি অঞ্চল থাকে যেটিকে বাফার জোন বলা হয় এবং 1974 সালের একটি যুদ্ধবিরতি আইন অনুযায়ী এই বাফার জোনে ইসরায়েলি বাহিনী আসতে পারবে না, সিরিয়ার বাহিনীও যেতে পারবে না। কিন্তু গত রোববারে ইসরায়েলি বাহিনী এই বাফার জোন তো আসে, বাফার জোন অতিক্রম করে তারা সিরিয়ার ভূখণ্ডে আরও বেশ কিছু অঞ্চল, বেশ কিছু গ্রাম তারা দখল করে নেয় এবং সেখানে তাদের সাজোয়া যানসহ তারা প্রবেশ করে। এর মধ্যেই আরও যে সকল পরিবর্তন দেখা যায়, সোমবারে আমরা দেখলাম
যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি স্বয়ং এই গোলান মালভূমির এই সিরিয়া সীমান্ত এসে ভ্রমণ করে গিয়েছেন। সেখানে এসে তিনি সিরিয়ার এই যে সীমান্ত রয়েছে সেখানে এসে ইসরায়েলের সেনাবাহিনীকে তিনি আরও বেশি উৎসাহ দিয়ে গিয়েছেন এবং এই দখলে আরও হয়তো উৎসাহ দিয়ে যাবার পরপরই আমরা দেখলাম যে গত রাত জুড়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা পরিচালনা করে ইসরায়েল এবং ইসরায়েল বলছে তাদের বিমান বাহিনীর ইতিহাসে এটি হচ্ছে যে তাদের সর্ববৃহৎ হামলা। এত বড় হামলা তারা আর কখনোই পরিচালনা করেনি। সুপ্রিয় দর্শক, গত 24 ঘন্টায় অন্তত 300বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায়। এর মধ্যে বিভিন্ন মিলিটারি বেস রয়েছে, এর মধ্যে বিভিন্ন ওয়্যার হাউস রয়েছে, অর্থাৎ সামরিক সরঞ্জাম রাখা হয় এবং সামরিক সরঞ্জাম উৎপাদন করা হয়, গোলাবারুদ উৎপাদন করা হয় এবং এসব বিস্ফোরক গোদাম রয়েছে, সেই সমস্ত জায়গায় হামলা করা হয়েছে। শুধু তাই নয়, সেনাবাহিনী থেকে শুরু করে বেসামরিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। তাহলে এই মুহূর্তে এই ধরনের হামলার ঘটনা দ্বারা তারা কি প্রমাণ করতে চাইছে? আরও যদি অ্যাডভান্স তথ্য দিই, আমি যখন আপনাদের সামনে এই কথাগুলো রেকর্ড করছি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, এই সময় আমরা সর্বশেষ জানতে পারলাম ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছাকাছি 25 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তার অর্থ কি? অর্থাৎ আমরা জানি যে দামেস্ক থেকে ইসরায়েলের যে সীমান্ত গোলান সীমান্ত সেটির দূরত্ব হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে 40 কিলোমিটার। তারা আরও 15 কিলোমিটার অ্যাডভান্স হয়ে 25 কিলোমিটার কাছাকাছি অর্থাৎ দামেস্কের কাছাকাছি চলে আসছে। তার মানে কি তারা দামেস্ক দখল করবে? তার মানে কি তারা ফোরাত নদী পর্যন্ত চলে যাবে, যেটি ইসরায়েলের দীর্ঘদিনের মনোবাসনা? তারা নীলনদ থেকে শুরু করে ফোরাত পর্যন্ত, অথবা অন্য ভাষায় তারা যেটি বলে যে ভূমধ্য সাগর থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এসে তারা দখল করে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। তাহলে কি তারা তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের মোক্ষম সময় হিসেবে এটিকেই বেছে নিয়েছে? সুপ্রিয় দর্শক, একেবারে নিশ্চিত করে বলা যায় না, তবে খোলা চোখে যা দেখা যাচ্ছে এটি কিন্তু তারই আলামত। ইসরায়েলের সুসজ্জিত বাহিনী, আপনি কি মনে করেন যে তারা তার পশ্চিমা মিত্রদের গ্রিন সিগন্যাল ছাড়াই হঠাৎ আচমকা এভাবে সিরিয়ার ভিতরে তারা প্রবেশ করেছে? যদি পশ্চিমাদের ইঙ্গিত থাকে তার একটি প্রমাণ আপনাদেরকে দেই। সিরিয়া থেকে বাশার আল আসাদ সরকারের যেদিন পতন হলো এর পরদিন রোববারে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আইএসের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। সুপ্রিয় দর্শক, আইএস টার্গেটে তারা হামলা করেছে। আপনারা জানেন যে সিরিয়াতে এবং ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। তারা কথিত আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে কিন্তু সিরিয়া যুদ্ধে লিপ্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাশার আল আসাদের বিরুদ্ধেই মূলত তারা লিপ্ত ছিল। তাহলে এখন হঠাৎ করে গত 15 দিন বা গত 1 মাস, গত 2 মাস আইএসের বিরুদ্ধে তাদের কোনো অপারেশন না থাকলেও গতকালকে কেন তাদের এত বেশি দায় এসে গেল যে তারা আইএসের বিরুদ্ধে হঠাৎ করে হামলা শুরু করেছে? কেন? যেহেতু তার আগের দিনেই এই বিরোধী গোষ্ঠীরা তারা দখল করে নিয়েছে এই সিরিয়ার সরকারের ক্ষমতা। তাহলে এই সময় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন এই হামলাটি করতে হলো? এই হামলার মধ্য দিয়ে মূলত ইসরায়েলকে এই হামলায় উৎসাহ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলোর সঙ্গে একটি যোগ সাজশ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে, এর তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব এবং ইরাক। তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি দেশের সিরিয়ার সার্বভৌমত্বের উপরে এটি মারাত্মক আঘাত। সুপ্রিয় দর্শক, অন্যদিকে পৃথকভাবে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের এই ধরনের নীতিকে ব্যাপক নিন্দা জানানো হয়েছে এবং এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা তাদের ভয়েস রেইজ করছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাওয়া হচ্ছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে বলা হয়েছে সিরিয়ার জনগণই তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। সুপ্রিয় দর্শক, ইরান এবং রাশিয়া তাদের বেস রয়েছে, তাদের সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায়। তারা মূলত বাশার আল আসাদ সরকারের পক্ষে যুদ্ধ করেছিল এতদিন। এখন সেখান থেকে ইরান চলে আসায় ইরানের স্ট্র্যাটেজিক লুজার হলো ইরান। কারণ এই পুরো মধ্যপ্রাচ্যে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইরান ওদিকে লেবানন পর্যন্ত, ইসরায়েলের সীমান্ত পর্যন্ত সে চলে গিয়েছিল। অর্থাৎ তারা হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠীকে অস্ত্র, অর্থ এবং বুদ্ধি পরামর্শ দিতে পারত। এখন হিজবুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইরান। শুধু তাই নয়, সিরিয়াতে তাদের যে প্রক্সি রয়েছে সেখান থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল, যার ফলে এখন
ইরানের কাছ থেকে ইসরায়েলের সীমান্ত একটু দূরত্ব তৈরি হলো। এতদিন ইরান কিন্তু ইসরায়েলের সীমান্তের কাছেই ছিল, এখন দূরে চলে গেল। তার মানে কি, মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রক্সি প্রভাব সেটা কিছুটা কমে গেল, আর ওদিকে ইসরায়েলের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। শুধু বৃদ্ধি পাচ্ছে না, তারা এখন এখানে তাদের যে এক্সপানশন পলিসি, তারা যদি এই পলিসি দ্বারা সত্যিই ফোরাত পর্যন্ত দখলের একটি প্ল্যান করে, তাহলে কি হবে? আমি যে কথাটি বলে শেষ করতে যাই, নতুন করে যারা সরকার গঠন করতে যাচ্ছে তারা কি পারবে ইসরায়েলের এই দখলদারির বিরুদ্ধে তারা হামলা পরিচালনা করতে? যদি পারে সেটির এক হিসাব, আর যদি না পারে সেটিরও অন্য হিসাব। যদি পারে সেটির হিসাব কিন্তু এখানেই এরকম নয় যে শুধু তাদেরকে হামলা করলো আর ইসরায়েল চলে গেল। ইসরায়েল যতটুকু অ্যাডভান্স হয়েছে ততটুকু শুধু থাকবে না, আরও অ্যাডভান্স হওয়ার জন্য এই যুদ্ধকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আরও পথ উন্মুক্ত করবে পশ্চিমাদের সহযোগিতা নিয়ে। সেটিই আমার কাছে মনে হয়। তাই আমি যে কথাটি গতকালকে আমার ব্যক্তিগত ফেসবুকে যেটি পোস্ট করেছিলাম, খোলা চোখে সিরিয়া মুক্ত, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে সিরিয়া কিন্তু মুক্ত নয়, পথ এখনও অনেক বাকি। তাই যারা তুরস্কের নেতৃত্বাধীন খেলাফতের স্বপ্নে বিভোর, সেই খেলাফত আসলে কতটা প্রতিষ্ঠিত হবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবাই ভালো থাকুন, অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।